মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ধারণা করা হচ্ছে শখানেক ছাত্রছাত্রী বাচ্চা কাচ্চা হয়তো মারা পড়ছে। এগুলো নিয়ে আলোচনা করব যে এই যে অফিসিয়াল রিপোর্টিং বা আপনার মানে কি বলবো, নির্ভরযোগ্য সূত্র থেকে জনগণকে জানানো, কমিউনিকেট করা, এবং একটা দুর্ঘটনা ঘটতেই পারে, সেই দুর্ঘটনা ঘটার আগে কি মেজার্স নেওয়া হয়েছে, ঘটার পর কিভাবে রিয়াক্ট করা হয়েছে, এগুলাই পার্থক্য তৈরি করে সভ্যতার সাথে অসভ্যতা, রাইট? তো এগুলো নিয়ে আসলে নতুন করে তো কিছু বলার না, এগুলো আমরা সবসময় আমাদের এই চ্যানেলে আলোচনা করি, নট যখন এটা ইজি করাটা, রাইট? যেমন এখন এই মুহূর্তে সারা দেশের মানুষ ক্ষুব্ধ, তো এই মুহূর্তে একটু র্যান্ট করাটা ইজি। বিমান বিধ্বস্তের আলোচনায় আসবো, সেটাতে আসার আগে আমরা আমাদের যেই কারণে এই বিমানগুলো বিধ্বস্ত হয় আমাদের মতো মানুষদের কারণে, রাইট? সেটা নিয়ে জন্য একটু কথা বলতেছি। সো এই গরিবিটা আবার হইতেছে, যে কথা বলি যে গরিব হওয়ার অনেক জ্বালা। আপনি যখন গরিব হবেন তখন আপনি চাইলেও ক্লাসি হইতে পারবেন না, রাইট? আপনার পকেটে যখন খাবার থাকবে না তখন আপনার পক্ষে চাইলেও অ্যাগেন ক্লাসি হওয়া সম্ভব হবে না। তো এই সকল কিছু দুষ্ট চক্রের মধ্যে কাজ করে, রাইট? এখন বাঙালি গরিব কেন সেটা নিয়ে আমরা অ্যাগেন কথা বলতে পারি। এই বিমানটা বিধ্বস্ত হইল কেন ইন দ্য ফার্স্ট প্লেস সেটা নিয়ে কথা বলতে পারি। কেন এরকম পুরান বিমান উড়বে সেটা নিয়ে কথা বলতে পারি। আমরা আরও কথা বলতে পারি এটা নিয়ে যে এই এক্স্যাক্ট মডেল এর আগে প্রচুর বিধ্বস্ত হয়েছে, আমরা জানতে পারতেছি এখন। সো তার মানে এটা অনেক পুরান মডেল এবং এটা প্রমাণিত ডেথ সেন্টেন্স। তারপরও কেন এটার মধ্যে দিনের পর দিন মারা পড়তেছে, আমরা ঠেলে সেটা নিয়েও কথা বলতে পারি। তো সেই কথাগুলো যখন বলতে যাবো আমরা, তখন তো প্লেনকে দোষারোপ করে লাভ নাই। বাংলাদেশে বলে এরকম করে মরা কাঠ, হ্যাঁ? সো বিমান তো একটা মরা কাঠ, এটা একটা জড় বস্তু, তাকে দোষারোপ করে লাভ নাই। যারা এই বিমানকে পরিচালনা করে তাদেরকে নিয়ে কথা বলতে হবে। তার মানে এসেনশিয়ালি মানুষজনকে নিয়ে কথা বলতে হবে, এবং মানুষজনকে নিয়ে কথা বলতে গেলে আমরা যাদেরকে নিয়ে র্যান্ট করা শুরু করছি তাদেরকে নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলতে হবে, কারণ সিস্টেমগুলো চালায় এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ। যেটা আমরা শুরুতে একটু টাচ করলাম যে বাঙালি ধরেন যখন কনভিনিয়েন্ট, যখন ইজি, তখন সেরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলা, র্যান্ট করার একটা অভিনয় করতেছে, অ্যাজ ইফ এটা তাদেরকে বদার করতেছে, উইচ ইট ইজ নট। তাদের এই মেন্টালিটি কেন সেটা নিয়েও যদি একটু কথা বলি, দেখেন আমি এই কারণে সবসময় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই অলওয়েজ গো ব্যাক টু ব্লেমিং দ্য ইনস্টিটিউশন, রাইট? মানুষকে দোষারোপ করতে পারি না, আবার যেটা একটু আগে বললাম যে ইনস্টিটিউশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষই চালায়, তাই মানুষকে আবার দোষারোপ না করে থাকতেও পারি না, রাইট? সো এটা একটা দুষ্ট চক্র এবং একটা কালচার গড়ে তোলা, রাইট? এটা এখন আমরা অন্য আলোচনা করে ফেলতেছি, কিন্তু সমাধান শুনতে চান আপনারা, এই কারণে আলোচনাটা সমাধানমূলকই হচ্ছে, হয়তো ভালো লাগতেছে না। এই যে একটা কালচার গড়ে তোলা, এটা যে একটা কত ডিফিকাল্ট জব। যে সভ্যতার কথা বলি, যে সভ্য হওয়া সহজ না, এটা যদি আপনি সভ্যতা কীভাবে পরতে পরতে কাজ করে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে এবং অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তাইলে বুঝবেন যে চাইলেও কারো পক্ষে যে সুসভ্য হয়ে যাব এত সহজ না জিনিসটা, রাইট? তো এই যে বাঙালির জীবনটা যে একটা ইয়ের মধ্যে কাটে, তাদের একটা বা কি বলবো আপনার একটা প্রবোধের জীবন কাটে, হ্যাঁ? ইয়ের মধ্যে আপনার ক্ষতের মধ্যে মলম ডোলে হইতেছে ভালো আছি, এরকম একটা অভিনয় করে তাদেরকে জীবন কাটাইতে হয়। এবং যেটা অনেকে কমেন্ট করে ফেলেন আপনারা দুঃখ ক্ষোভ না সহ্য করতে পেরে, যে এই কথাগুলো শুনলে আমাদের কষ্ট বাড়ে, যে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে প্লিজ আমরা ক্ষতে মলম ডোলে ভালো আছি, সুস্থ থাকার অভিনয় করতেছি, সেটাই আমাদেরকে থাকতে দেন, রাইট? এই প্রবোধের জীবন নিয়ে আমাদেরকে ভালো থাকতে দেন। তো সেটা আমি বুঝি না তা না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই প্রবোধের মধ্যেই থাকেন তাহলে বদলাবেন কীভাবে, রাইট? আপনার পরের প্রজন্মের জন্য কীভাবে একটা বাসযোগ্য, এই কথাটা আমি সবসময় বলি যে একটা বাসের উপযোগী দেশ তৈরি করা, রাইট? মানে একটা অবাক করা ব্যাপার, একটা দেশ বাসের উপযোগী না। আচ্ছা, তো যে কারণে আমি বুঝি না যে তা না যে বাঙালি কেন সারা বছর ইতিবাচকতা মারায়, এবং এই যে এখন এসে আবার এখন যেটা অভিনয় করতেছে ক্ষুব্ধ হওয়ার। সো বাঙালি যেটা হয়, তার একটা ফ্রিকশনলেস লাইফ চায়, এবং কেন চায় সেটারও কারণ হচ্ছে তাদের লাইফে এত আনডিউ ফ্রিকশন, এত অপ্রয়োজনীয় ফ্রিকশন, উঠতে বসতে চলতে ফিরতে এত সাফারিং, এত হ্যারাসমেন্ট, যে কারণে তারা বাড়তি কোনো যথাসম্ভব মিনিমাম রাখতে চায় তাদের লাইফে, আর বাড়তি হয়রানি, বাড়তি জ্বালা যন্ত্রণা, রাইট? তো এখন সমালোচনা করলে, সিস্টেম নিয়ে কথা বললে বিপদ চলে আসবে, তারপর ফেসবুকে 2টা লাইক কম আসবে, অথবা মানুষ পছন্দ করবে না, রাইট? একটু ব্যাকগ্রাউন্ডে একটু দেশাত্মবোধক গান দিয়ে হইতেছে বিশ্ব সেরাটার, এগুলো বললে একটু শুনতে ভালো লাগে প্রবোধের জীবনটা, রাইট? সো আর বাড়তি ফিকশনটা বাঙালি চায় না, বিধায় তারা এই লাইফটা পেছে নেয় অনলাইনে এসে, রাইট? এবং আর কি পারতে বললাম, গরিব যেহেতু, তাদের করে খাইতে হয়, ফেসবুক ইউটিউবে এসে করে এটা তাদের কামাই সোর্স, রাইট? করে খাইতে হয়। সো পুরোটা আলোচনা হচ্ছে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, প্লাস বাট প্লিজ একটু মানে একটু ধৈর্য ধরে কথাটা শুনেন আর কি, রাইট? এটা আসলে অপ্রাসঙ্গিক না, এটাই আমাদের সমস্যার গোড়া। তো এখন যদি আমরা স্পেসিফিক হয়ে ঘটনাটাতে ফিরে আসি, বিষয়টা এত হৃদয় বিতরক হওয়ার কারণ শুরুতেই আমরা সবাই বুঝতেছি, এখানে বাচ্চা কাচ্চা জড়িত থাকায়, রাইট? সো যেখানে বাচ্চা কাচ্চা জড়িত থাকে, এটা হিটস ডিফারেন্ট আমাদেরকে, এবং সেটা কেন, এটা মেক্স অল দ্য সেন্স, রাইট? কারণ বাচ্চারা নিরপরাধ, অসহায়, তারা তাদেরকে হেল্প করতে পারে না, যারা বাবা মা, তারা বিষয়টা মোর রিলেট করতে পারবেন যে বাচ্চাদের যে অসহায়ত্বটা, ধরেন আমার বাচ্চা মাঝে মধ্যে তার কোথাও একটা চুলকাইতেছে, সেই চুলকায় আরাম পাইতেছে না, সে বুঝতে পারতেছে না যে কীভাবে বেস্ট চুলকাইলে জিনিসটা আরামদায়ক হবে, তখন সে এসে আমার হাত ধরে টেনে নিয়ে ওখানে বলে যে মানে আমি জানি তাকে চুলকায় দিই, সে ড্যাডিকে ট্রাস্ট করতেছে যে ড্যাডি করলে আমি আরাম পাবো, কিন্তু আমি করতে পারতেছি না। তো এই যে তাদের ছোট ছোট অসহায়ত্বগুলো আমাদের উপর, তাদের ডিপেন্ডেন্স, তাদের এই ভালনারেবিলিটিগুলো, তাদের নির্ভরতা আমাদের উপর, রাইট? আমরা ছাড়া তাদের জীবন অচল।
তো এরকম একটা বাচ্চা যখন এরকম একটা বিপদে পড়ে, তো আমি শিওর সকল বাবা মার মাথায় প্রথমেই চিন্তাটাই আসে যে যেই বাচ্চাটা আমারকে ছাড়া একটা কথা ভাবতে পারে না, কোথাও একটু বিপদ আপদ হইলে বাবা মাকে খোঁজে, কোথাও একটু ভালনারেবিলিটি তৈরি হলে বাবা মাকে খোঁজে, বাবা মার উপর রিলাই করে, ইভেন গাটা চুলকাইলে একটু ভালো করে বাবা মার কাছে আসে, আমার সেই বাচ্চাটা আজকে এত কষ্ট পাচ্ছে, আমি তাকে হেল্প করতে পারতেছি না, রাইট? সো আমি শিওর সকল বাবা মার মাথায় এই চিন্তাটাই কাজ করে যে আমার এত অসহায় বাচ্চাটাকে এত বড় একটা বিপদে আছে, আমি কিছু করতে পারতেছি না। তো যে কারণে যখনই বাচ্চা কাচ্চা রিসিভিং এন্ডে থাকে, এটা হিটস ডিফারেন্ট, রাইট? তো বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, চিন্তা করেন 15 বছরের ফ্যাসিস্ট সরকার পতন হয় না, কেউ নাড়তে পারে না এই সরকারকে। বিরোধী দলের মতো সংঘবদ্ধ রাজনৈতিক চক্র বা রাজনৈতিক দল বা সংঘবদ্ধ রাজনৈতিক শক্তি মিলে তাদের সকল মাসল ব্যবহার করে, সকল কিছু ব্যবহার করে এই ফ্যাসিস্টকে একটা ইঞ্চি, একটা চুল নড়াইতে পারে নাই, রাইট? না নির্বাচনের মাধ্যমে, না আন্দোলন প্রতিবাদের মাধ্যমে, না ষড়যন্ত্রের মাধ্যমে, না স্যাবোটেজের মাধ্যমে, কোনোভাবেই পারে নাই। সেই সরকারকে শুধুমাত্র একটা বিষয় সেই সরকারের ভিত নাড়াই দিছে, যখন সেখানে বাচ্চাদের হত্যাকাণ্ড ইনভলভ ছিল। কেউ আর এটা মেনে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সকল শ্রেণী পেশাজীবীর মানুষ, অরাজনৈতিক, রাজনীতি বিমুখ রাজনৈতিক মানুষ সবাই নেমে আসছে, আওয়ামী লীগের লোকজন সহ, যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, পুরোপুরি বিকৃত ঠিকৃত না, তারা সহ নেমে আসছে। সো একটা রাষ্ট্র যখন টের পায়, দেখেন এগুলো সব কিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা মোরালিটির ব্যাপার। রাষ্ট্র যতই মাসুল ব্যবহার করুক না কেন, যখন তারা টের পায় যে পাইছে, যেটা আমরা চোখের সামনে দেখছি, যে তাদের ওই মনোবলের জায়গাটায় নাই, পুরো রাষ্ট্র তাদের পেছনে চলে গেছে, যারা রাস্তায় নেমে আসছে তাদের কোনো পাওয়ার নাই, তারা বিএনপির চেয়ে মোর পাওয়ারফুল না, তারা জামাতের সংঘবদ্ধ শক্তির চেয়ে মোর পাওয়ারফুল লোক না, তারা সাধারণ মানুষ, রাইট? তাদেরকে একটু দাবড়ানি দিলে তারা রাস্তা ছেড়ে হয়তো বা পালাবে। কিন্তু এই ধরনের নির্বিষ মানুষগুলার আন্দোলনের মুখেই সরকার পালাইছে, যে সরকার একজন শক্তিশালী মাসলের বিরুদ্ধে টিকে ছিল, রাইট? সো এটা হচ্ছে মোরালিটি ধ্বংস হয়ে যাওয়া। সরকার বুঝছে যে তাদের পক্ষে এখন আর কেউ নাই, তাদের নিজেদের পক্ষের লোকগুলোও নাই, দালালগুলোও নাই, সাধারণ লোকও নাই, রাজনৈতিক অরাজনৈতিক কেউ তাদের পক্ষে নাই। সো ব্যাপারটা এরকম আর কি, যে যখন আপনি বাচ্চারা সাফারিং এন্ডে থাকে, তখন সারা দেশের মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়, তখন যেরকম ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে, সেখানে ইউনূস সরকার আর জুলাই বিপ্লব মারানিরা তারা তো কোন ছাড়। নাও এখন আমরা সিস্টেমের আলোচনায় ঢুকবো, সিস্টেম নিয়ে কথা বলবো, যে তারা কিভাবে, যেটা শুরুতে আমরা আলোচনা করলাম, দুর্ঘটনা ঘটতেই পারে। প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনা ঘটার আগে কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়েছে কিনা এবং কি নেওয়া হয়েছে, সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, তারপর দুর্ঘটনা ঘটলে সেটা কারো ব্লেম করার কিছু নাই, এবং দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কিভাবে রিয়াক্ট করা হচ্ছে, কিভাবে সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে, রাইট? এখন বাঙালি তো চলে আসবে আমেরিকার সাথে তুলনা করতে, আমেরিকাতে কি বিমান এরকম বিল্ডিংয়ের উপর পড়ে নাই, ইন্ডিয়াতে পড়ে নেই? এগেন ওয়ান মোর টাইম, পড়তে পারে, পড়া নিয়ে কোনো সমস্যা না। প্রশ্ন হচ্ছে যে রাইট কাজটা রাইটভাবে করা হয়েছে কিনা, তারপর দুর্ঘটনা ঘটলে কাউকে ব্লেম করার কিছু নেই। আপনি এখন মনে করেন আপনার বিল্ডিংয়ের উপর একটা অ্যাস্টেরয়েড এসে তো আঘাত করতেই পারে, সেটা তো আমেরিকান সরকারের পক্ষেও থামানো সম্ভব না, সেটা সোনার বাঙালিদের পক্ষেও থামানো সম্ভব না। সো একটা ইকুয়াল প্লেইং গ্রাউন্ড তৈরি করে দিলাম এদেরকে আর কি। সো মনে করেন একটা অ্যাস্টেরয়েড স্ট্রাইক করলো এসে আমেরিকার একটা বিল্ডিংয়ে, বাংলাদেশের একটা বিল্ডিংয়ে, পার্থক্যটা কোথায় তৈরি হবে? আপনি আশা করবেন আমেরিকার এখানে যদি 100 লোক মারা পড়ে এই ঘটনায়, বাংলাদেশের এখানে 1000 লোক মারা পড়বে। পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, যে তারা তাদের যে ফায়ার ড্রিল করা, বিল্ডিং প্রোটেকশন কোড মেনে চলা, যেটা যেভাবে করা, তারপর যেভাবে রেসপন্স করা, রাইট? দুর্ঘটনা ঘটার পর সেটার যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেটাকে মেনটেন করা, 100% প্রফেশনালি কাজ করা, সকল কিছু নিয়ন্ত্রিতভাবে করা, সেটা করার মাধ্যমে তারা যেটা হয়তো করতে সক্ষম হবে, তারা অ্যাস্টেরয়েড স্ট্রাইক থামাইতে পারে নাই, তারা 1000 ডেথকে 100 ডেথে নামায় নিয়ে আসতে পারবে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কোনো কিছুই ঠিক মতো করা হয় না, সুতরাং যে এখানে 900 লাইফ বাঁচানো হয়তো সম্ভব হইতো, সেখানে বাংলাদেশে ডেথ টোল হবে 100 বদলে 900, 1000। এটা হচ্ছে পার্থক্যের জায়গা। তো যেটা যে আমি একটু টাচ করছিলাম একটা স্ট্যাটাসে, যে পৃথিবীতে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে, তার চেয়ে বড় কথা পৃথিবীতে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা এড়ানো হচ্ছে, কিন্তু এটি জানার সুযোগ আমাদের থাকে না যে গুড প্র্যাকটিসের মাধ্যমে ঠিক কতগুলো দুর্ঘটনা এড়ানো গেল। পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, আমরা সকলে যেমন জানি এই দেশ চলে মারফির ফিসাবিলিল্লাহ ল অনুযায়ী, ইফ সামথিং ক্যান গো রং ইট উইল গো রং। পার্থক্যটা এখানে। তো দুঃখের ব্যাপার হচ্ছে যে ধরেন গরুরা, যাদেরকে সমালোচনা করি, মবরা, বা এভাবে বলা জানি না কতটুকু ঠিক হয়, যেহেতু তারা নিরক্ষর টু বিগিন উইথ, তারা সুশিক্ষা পায় না টু বিগিন উইথ, কিন্তু এগুলো যখন একটা ফোর্স হয়ে মুভ করে, রাইট, একটা বিশাল ফোর্স হয়ে যখন এরা একটা মোমেন্টাম নিয়ে মুভ করে, তখন এদের যেই সম্মিলিত যেই সামগ্রিক যে শক্তি, যে যুথবদ্ধ কি বলবো আপনার, মানে কম্পাউন্ডেড এবং কালেকটিভ যে পাওয়ার, এটার যে শক্তিমত্তা, এই কারণে গালাগালি করে ফেলি। কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেল এদের জন্য আমার খারাপই লাগে, রাইট? এটা তো আসলে যে ইলিয়াস পিনাকিরা এদেরকে গোবর খাওয়াচ্ছে, এরা গোবর খেয়ে ভেতরে মাথার মধ্যে ব্রেন নাই, সব গোবর, রাইট? সো কালেকটিভলি এরাই গরু করে বেড়ায়,
এবং ইন্ডিভিজুয়ালি এরা ঘুরি করে আচ্ছা নাও দুঃখের জায়গাটা কোন জায়গায়, যে শিক্ষিত লোকজন যারা রাইট, যারা হইতেছে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা প্রতিষ্ঠান চালায় যারা, তাদের কাছ থেকে আমরা বেটারটা আশা করি, যেটা আমরা তাদের কাছ থেকে পাই না, যেটা হচ্ছে দুঃখ এবং খেদের জায়গা রাইট। দুর্ঘটনা ঘটতেই পারে রাইট, দুর্ঘটনা ঘটার থামাইতে আমরা কি ব্যবস্থা নিচ্ছি, কি করছি, সেটা হচ্ছে প্রশ্ন। এই যে ঘটনাটা ঘটলো, মনে করেন এত বড় একটা ঘটনা ঘটার পর আমরা সবসময় সমালোচনা করছি যে ফ্যাসিস্ট সরকার যখন ছিল জনগণের কাছে জবাবদিহি তো ছিল না, নির্বাচন ছিল না, এবং এরা জনগণকে দুই পয়সার পাত্তা দেয় না, এরা কোনো ধরনের দায় নেয়া, কোনো ধরনের একটা সিম্বলিক দেখানো যে পদত্যাগ করা রাইট। পদত্যাগ করলে কি হয়, কার কি উপকার হয়, সারা পৃথিবীতে যখন কোনো ঘটনা ঘটে পদত্যাগ করে, এতে করে কি যে মারা গেছে সে ফিরে আসে না? তাহলে এটার মানে কি? এটার মানে একটা দায় না, এটার মানে বিদেশে ছোট থেকে ছোট ঘটনা ঘটলে কোনো কথাবার্তা ছাড়া, কোনো প্রেশার দেওয়া ছাড়াই নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদের লোকজন আমাদের সবাইকে অবাক করে দিয়ে পদত্যাগ করে বসে থাকে। আমরা চিন্তাও করি নাই যে এটার ব্লেম তার উপর দেওয়া যায়, আমরা চিন্তাও করি না এটার ব্লেম যদি বা তার উপর দেওয়া যায়ও, হাইস্ট একটা সরি বললেই দ্যাট শুড বি মোর দেন গুড ইনাফ। সেই লোক পদত্যাগ করে বসে থাকে, আমাদের চক্ষু চড়ক গাছ করে দিয়ে রাইট। তো তাহলে তারা এগুলো করে কেন? তারা এটা সিগন্যাল করে, তারা মানুষের দুঃখ ক্ষোভ ক্ষেতটাকে অ্যাকনোলেজ করে, এবং তারা এগেন যে আমি আমার জায়গা থেকে আই কুড হ্যাভ ডান বেটার, অথবা আমি আমার সর্বোচ্চ করছি, তারপরেও যদি এরকম একটা ঘটনা করছে আন্ডার মাই ওয়াচ, সুতরাং মানুষের দুঃখ কষ্ট ক্ষোভকে আমি অ্যাকনোলেজ করলাম রাইট। সো এগুলো সিম্বলিক মুভ রাইট, এখানে এগুলো ডাজন্ট ডু এনিথিং মানে কনক্রিট। তো সেখানে বাঙালি কি করে আপনার দেখেন, এখন তো ফ্যাসিস্ট সরকার ক্ষমতা নাই, অরাজনৈতিক সরকার ক্ষমতা নাই, ভোট চোর সরকার ক্ষমতা নাই, যাদের জনগণের কাছে জবাবদিহিতার বাধ্যবাধকতা, এটা তো জনগণের সরকার তথাকথিত রাইট। তাদের একটা লোক পদত্যাগ করছে কিনা, একটা লোক এসে সরি বলছে কিনা, আমরা এখন পর্যন্ত জানি কিনা, কয়টা হতাহতের ঘটনা ঘটছে, তাদের কি কোনো ধরনের প্রাতিষ্ঠানিকভাবে আপনি দেখেন নির্বাচনের পর, যেটা নিয়ে একটা এপিসোড করে আমি প্রশংসা করছি, এবং নির্বাচনের আগে এগুলো আমি আলোচনা করছি, অভ্যুত্থানের আগে, যে ইউনিয়ন সরকার যদি আমাদের রাষ্ট্রপ্রধান হয়, তাহলে যেটা হবে উনি দেশের বাইরে যেগুলো দেখছেন শিখছেন সেগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন, এবং তারা অনেক কিছু দেখতে পাইছি, যেমন প্রেস সেক্রেটারি রাখা, যেটা আমেরিকাতে রাখে, দেশের বাইরে রাখে। তো প্রেস সেক্রেটারির কাজ ডেইলি বেসিসে মানুষের সাথে কমিউনিকেট করা, যে এই যে অফিস বলতে লাইক মানে প্রধানমন্ত্রীর অফিস বলেন হোয়াট এভার, প্রধানমন্ত্রীর অফিসে কী কাজকর্ম হচ্ছে, দেশে কী কাজকর্ম হইতেছে, কী সিদ্ধান্ত নেওয়া হইতেছে, মেজর যে সিদ্ধান্ত, আপনি যেমন ট্রানজিট দিবেন কিনা হোয়াট এভার, সেই প্রশ্নের উত্তর করা, জনগণের কাছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর করা, মানুষের সাথে একটা কনস্ট্যান্ট জবাবদিহিতার ক্ষেত্র তৈরি রাখা, অ্যাটলিস্ট দেখানো মানুষকে যে আমরা অ্যাকাউন্টেবল তোমাদের প্রতি। সো সেই কালচারটা ওরা চালু করছে, ওই যে সাংবাদিক কি জানি নাম ভদ্রলোকের, শফিকুল আলমের মাধ্যমে রাইট। তো সেই স্টান্টবাজিটা করার করছেন, কিন্তু এত বড় একটা ঘটনার পর কিছুদিন আগে আমরা আরেকটা আলোচনা করছি, এরকম কি একটা ঘটনা নিয়ে ভুলে গেছি, যে আপনাদের কোথায় আপনাদের সংবাদ সম্মেলন করে আমরা মানে আমি তখন এটা খুঁজতে গেছি যে মানে কি দুর্ঘটনার পর কয়জন মারা গেছে না কি ব্যবস্থা নেওয়া হয়েছে হোয়াট এভার, খুঁজে কোথাও পাচ্ছি না। তো আমাদেরকে খবর কালেক্ট করতে হয় দৈনিক জাতীয় সংবাদপত্র থেকে, জাতীয় সংবাদপত্র 500টা ঘেটে রিপোর্ট পড়ে সেখান থেকে তারা সাংবাদিকরা গিয়ে সরকারি অফিসের কর্মকর্তাদেরকে প্রশ্ন করে যদি 3টা কথা পেট থেকে বের করতে পারে, সেটা তারা রিপোর্ট করে, সেটা আমাদেরকে গুগল করে খুঁজে বের করে জানতে হয় অবস্থায় কি কয়জন মারা পড়ছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বাড়লো কিনা, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাইট। সরকারের কোনো লোকজন নাই, তারা জবাব দেয়। তো এখন তো জনগণ অভ্যুত্থানের সরকার, এখন তো আমরা জবাবদিহিতা আশা করি, এখন তো আমরা আশা করতে পারি, এখন যেহেতু রাজনৈতিক সন্তাপান্ডারা ক্ষমতায় নাই, কেউ একজন কোথাও পদত্যাগ করবেন, রাজুকের কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করবেন, যে এখানে কেন স্কুল থাকতে পারতেছে, যেখানে বিমান ওঠানামার পথে এটা নিয়ম ভেঙে কেন এখানে থাকতে পারলো, বিমান বাহিনীর কেউ একজন পদত্যাগ করবেন, যে এত বড় একটা দুর্ঘটনা করে একজন মারা গেল, হ্যাঁ উনি 500টা কারণ দেখাইতে পারেন কিভাবে উনি এটার জন্য দায়ী না, কিন্তু উনি একটা কারণে পদত্যাগ করতে পারেন, সেটা হচ্ছে যে এটা কোনো দায়ী হোক বা না হোক, মানুষের ক্ষোভের প্রতি আমি একটা সম্মান আস্থা জানাইলাম। উপদেষ্টারা এসে চেটাং কথা বলতে গিয়ে ছাত্ররা এখন এদেরকে ঘেরাও করে 8 ঘন্টা আটকে রাখছে রাইট। কেন এরা পদত্যাগ করতেছে না, কেন এদের এত মজা লাগে? তো যেই কারণে নাহিদ যখন পদত্যাগ করে থেকে আপনার উপদেষ্টা থেকে রাজনৈতিক দল যোগ দেওয়ার জন্য পদত্যাগ করছে, এটা আপনাদেরকে মানে এটা আমাদের এখন একটা বোঝার উপলক্ষ যে সে কত বড় একটা ডিসিশন নিছে, কত বড় একটা ত্যাগ স্বীকার করছে সে। হ্যাঁ, এই চেয়ার কেউ ছাড়ে না, সোনার বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছাড়েন না, শফিকুল আলমরাও ছাড়েন না, মানে এই চেয়ার আসলে না। এখন দেখেন এই যে কথা সবসময় বলি যে আমাদের ইন্ডিভিজুয়ালের মুখের দিকে তাকায় থাকতে হবে কেন, যে একজন মানুষ কিভাবে আচরণ করে, তার পার্সোনালিটি কীরকম, সে তার লাজ শরম আছে কিনা, এক একজন মানুষের এক এক রকম থাকবে পার্সোনালিটি রাইট, কারো লাজ শরম কম, কারো বেশি। আমাদেরকে কেন ইন্ডিভিজুয়ালের চারিত্রিক গুণ বৈশিষ্ট্যের দিকে তাকায় থাকতে হবে? আমাদের তো সেটা এরকম সাবজেক্টিভ হওয়ার কথা ছিল না, বিষয়টা হওয়ার কথা ছিল অবজেক্টিভ। ইনস্টিটিউশন থাকবে, নিয়ম কানুন থাকবে, সেইগুলো পই করে মেনটেন করা হবে রাইট। আপনার এরকম একটা ঘটনা ঘটলে কীভাবে রেসপন্ড করা হবে, কীভাবে জনগণের সাথে কমিউনিকেট করা হবে, এগুলো সকল কিছুর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার থাকবে। আমেরিকাতে যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার এই যে পুলিশের যেখানে কোনো ছোটোখাটো ঘটনা ঘটলে পুলিশ হইতেছে আপনার করে সংবাদ সম্মেলন করে, পুরা পুলিশ ডিপার্টমেন্ট পিছনে দাঁড়ায় থাকে, আমি শিওর আপনারা খবর দেখছেন, পুরা পুলিশ ডিপার্টমেন্ট পিছনে দাঁড়ায় থাকে, তারা আপডেট জানায় মানুষের সাথে কি হইলো, কোথায় কি আপডেট, সকল কিছু।
আমরা কেন কোনো আপডেট খুঁজে পাই না? আমরা কেন খুঁজে হয়রান হয়ে যাই যে কী হইতেছে, রাইট? তো এখন গরিবরা বলবে যেগুলা সীমাবদ্ধতা, আমাদের সম্পদের সীমাবদ্ধতা, যেটা আমরা 1 কোটি বার আলোচনা করছি। আমাদের কোনো সম্পদের সীমাবদ্ধতা নেই। চোরগুলা সব এক জায়গায় বাজেটের জায়গায় 50 বার বাজেট করে। বিদেশে যেখানে এক বাজেটে কাজ হয়ে যায়, সেখানে আমাদের এক বাজেটের জায়গায় 50 বার বাজেট করা হয়, প্রতিবার 3 গুণ 4 গুণ করে খরচের চেয়ে বাজেট দেখানো হয়, তারপরও নাকি আমাদের বাজেট নাই, রাইট? সো ঠিক আছে, ওকে ফাইন, আপনারা করতে থাকেন, আপনারা কারণ অজুহাত খুঁজতে থাকেন কিভাবে সকল কিছু জাস্টিফাইড। 2 দিন পর এই দেশে মানুষ মারা পড়বে, শিশু মারা পড়বে, কিভাবে সকল কিছু জাস্টিফাইড, এবং কোনো পদত্যাগ করবে না, একটা লোক পদত্যাগ করবে না, কেউ কোনো জবাবদিহিতা করবে না, তারও সেই জাস্টিফিকেশন দিতে থাকুক। সবাই আপনারা জাস্টিফিকেশন দিতে থাকেন, আমরা শুনতে থাকি।